আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক স্কুলে হঠাৎ করেই পরীক্ষার মাঝে এক স্টুডেন্টের ওপর জিন আসর করে, আর এই আসর একে একে ছড়াতে থাকে সব স্টুডেন্টদের উপর। যে বা যারা ওই স্কুল থেকে পালানোর চেষ্টা করে তাদের সবাইকে ওই জিনটি মেরে ফেলে। তারা জানতো না ওই শয়তানি শক্তিটি আসলে কে। শয়তানি শক্তিকে আটকানোর জন্য এক কবিরাজ আসলেই সামনে আসে সেই স্কুলের প্রিন্সিপালের এক ভয়ানক ঘটনা। কি ছিল সেই ঘটনা, আর কেনই বা এত বছর পর ওই শয়তানি শক্তিটি এই স্কুলে আসে? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। গল্পটি হলো সত্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এক হরর মুভি, যার নাম বাংকো কোসং। গল্পের শুরুতে আমরা একটি হাই স্কুল দেখতে পাই, যেখানে খুব কড়া গার্ডের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এই স্কুলের প্রিন্সিপালের নাম ছিল আমান্ডা, যে কিনা সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলে নজর রাখছিল। তখনই এরিয়েল এবং পাশা নামের দুজন স্টুডেন্ট তারা একে অপরকে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিল। আমান্ডা দেখে ফেলে এবং সে সিসিটিভির মাধ্যমে দেখে ফেলে এবং সে ইন্টারকমের মাধ্যমে সেই হলে টিচারদেরকে তা জানায়, এবং তারা সেই টিচাররা ওদের দুজনকে নিয়ে আলাদাভাবে বসার ব্যবস্থা করতে বলে। তারা পরীক্ষা হল থেকে বেরিয়ে পড়ে। এদেরকে ধরার পর আমান্ডা আবারও স্টুডেন্টদেরকে সাবধান করে দেয়, কারণ সে চায় না তার স্কুলে কোনো অনৈতিক কাজ হোক। আরও ইনকা নামের এক মেয়ে তার বান্ধবী নালাকে জিজ্ঞেস করে তার প্রশ্নটা বলে দিতে, এবং নালা খুবই তাকে তা দেখায়। তো সেটাও টিচাররা দেখে ফেলে এবং তাদের দুজনেই খাতা নেওয়া হয় এবং তাদের দুজনকেই সেই পাঠানো হয়, যেখানে দুটো ছেলে আগে গিয়েছিল। মানে নালা এবং ইনকাকে দেখে পাশা অবাক হয়ে যায়, কিন্তু এখানে নালা খুবই বিরক্ত হয়ে যায়, কারণ ইনকার জন্যই তার খাতাটা নিয়ে গিয়েছিল। পর পাশা, আরিয়েল, নালা, ইনকা এদের চারজনকে সেই রুমে রাখানো হয়, যেখানে এক লোক তাদেরকে কড়াভাবে গার্ড দিচ্ছিল। তাদের চারজনকে চারদিকে মুখ করে দেওয়া হয়েছিল। এদিকে আমান্ডা তার ঘর থেকে বাহিরে আসে এবং দেখতে পায় আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, যেটা কিনা বলে দিচ্ছে এক ভয়ানক কিছু চলেছে। পাশাদের সেই রুমে যায় এবং তাদের বলে তারা চিটিং করেছে ঠিকই, কিন্তু তাদেরকে সে কোনো শাস্তি দিতে চায় না। তাদেরকে নতুন একটি করে প্রশ্ন ও একটি খাতা দেয়। তাদেরকে এই প্রশ্ন দেখে এবং তাদেরকে 90 মিনিট সময় দেওয়া হবে। এটা বলেও সতর্ক করে যদি তারা আবার চিটিং করে তাহলে তাদেরকে সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং তারা সবাই ফেল করবে। পরীক্ষার হলে 90 মিনিট শেষ হয়ে গিয়েছিল এবং শেষ হওয়ার বেল বেজে গিয়েছিল। তারা স্টুডেন্টদেরকে বের হয়ে যেতে বলে, তবে তখনই ওই ক্লাসের লাইট অফ ফ্লিকার করছিল। ইন্দ্রি নামের এক স্টুডেন্ট অনবরত খাতার উপর আঁকিবাঁকি করছিল, যেন কেউ তার হাত কন্ট্রোলে এনে সেই হাত দিয়ে লেখাচ্ছে তার হাতের ওপর। সে তার পুরো শরীর বেঁকে যায় এবং তার উপর এক ভয়ঙ্কর জিন আসর করে। টিচার এবং বাকি স্টুডেন্টরা তাকে শান্ত করার চেষ্টা করে। আমান্ডাও সেই চিৎকার শুনে ক্লাসে প্রবেশ করে। তাকে দেখা মাত্রই ওই চিৎকার শুনে আমান্ডা বুঝতে পারে ইন্দ্রির কোনো খারাপ শক্তির বশে এসে পড়েছে, তবে এই ব্যাপারে সে তার টিচার এবং স্টুডেন্টদের কাউকে কিছু বলে। এরপর আমান্ডা ক্লাস থেকে বের হয়ে যায় এবং ইন্দ্রি আসর করার ব্যাপারটা একজন হুজুরকে জানায়, যার নাম হচ্ছে আইয়ুব। আমান্ডা আইয়ুবকে সাহায্য করার জন্য দ্রুত স্কুলে আসতে বলে, যার ফলে আইয়ুবও দ্রুত স্কুলে আসার জন্য প্রস্তুত হয়। তবে ততক্ষণ পর্যন্ত সে বলে স্টুডেন্টদেরকে সাথে নিয়ে সে যেন দোয়া দরুদ পড়তে থাকে। আমরা আইয়ুবের সাথে তার সহকর্মী নাজিলাকেও দেখতে পাই যে তারা দুজনেই স্কুলের পথে রওনা দেয়। অপরদিকে টিচাররা স্টুডেন্টদেরকে সামলানোর চেষ্টা করছিল। তাদের মতে পরীক্ষার খুব চাপের কারণে ইন্দ্রির এই অবস্থা হয়ে গেছে। কথা শোনা মাত্রই অন্য একটি ছেলে যেন কারো বসে এসে পড়ে এবং সে চিৎকার করে বলতে থাকে তার গরম লাগছে। কথা বলার সাথে সাথেই সে তার গায়ের শার্টটি ছিঁড়ে খুলে ফেলে। যারা তাকে শান্ত করার চেষ্টা করে, তবে এভাবেই আরো একজন স্টুডেন্ট পজেস্ট হয়ে পড়ে। আস্তে আস্তে ক্লাসের সবাই পজেস্ট হয়ে পড়ে এবং ইন্দ্রি নামক মেয়েটি এক টিচারকে মারতে শুরু করে। মুহূর্তের ফলেই সে ওই টিচারকে মেরেও ফেলে। এভাবে ক্লাসের বেশিরভাগ স্টুডেন্টই পজেস্ট হয়ে যায় এবং বাকি স্টুডেন্টদেরকে মারতে থাকে, যা দেখে টিচাররা পালাতে শুরু করে। আমান্ডাও সিসিটিভির মাধ্যমে ক্লাসে
দিকে নজর রাখছে। এসব দেখে ওই ক্লাসের দিকে যেতে থাকে। এদিকে আমরা পাশাদেরকে দেখি যারা এসব ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু হঠাৎ করে তাদের রুমেও গুলো জ্বলতে নিতে শুরু করে। পাশা এবং বাকিরা এই দিকে মনোযোগ না দিয়ে তাদের মতো লিখতে শুরু করে। অন্যদিকে অন্য ক্লাসে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। বসে আসা স্টুডেন্ট অন্য স্বাভাবিক স্টুডেন্টদেরকে করতে শুরু করে এবং তাদেরকে মেরেও ফেলতে নিচ্ছিল। কলেজ স্টুডেন্টরা তাদের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেদের করতে শুরু করে। মধ্যে এক মেয়ে এবং একটি ছেলে। তো ওই শয়তানকে থামানো এতটাও সহজ ছিল না। তাই কিছুক্ষণের মধ্যে ওই শয়তান ক্লাসরুমে থাকা টেবিল ও চেয়ার দ্বারা স্টুডেন্টদের উপর আক্রমণ করতে থাকে। তাই সবাই আবারও ভীত হয়ে পড়ে। এভাবেই রাত নেমে আসে এবং শেষমেশ আইয়ুবও তার সহকর্মী নাকিলাকে নিয়ে স্কুলের সামনে এসে পৌঁছায় এবং তারা গাড়ির থেকে চাবি নিয়ে স্কুলের পেছন গেট দিয়ে স্কুলের ভিতর ঢুকে। স্কুলের গেট খোলা দেখে দুজন মেয়ে লুকিয়ে আসে স্কুল থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনই তাদের দুজনকে শয়তান বশ করে নেয় এবং একজনকে পজেস্ট করে আইয়ুবকে বলতে থাকে, তোমরা এখান থেকে চলে যাও, এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। কিন্তু তার সহকর্মী নাকিলা ওই মেয়েটাকে শান্ত করতে সহজ হয়। তখনই আইয়ুব এবং নাকিলা বুঝতে পারে এই স্কুলে এক শয়তানি শক্তি আছে। তাই আইয়ুব আর দেরি না করে আমান্ডার কাছে যায় এবং আমান্ডা তাদেরকে জানায় ওই অশুভ শক্তি অনেক আগে থেকেই তাদের স্কুলকে বধ করে রেখেছিল, কিন্তু তারা আইয়ুবের ভরসায় দোয়া দুরুদ পড়ে শান্ত ছিল। এখানে নাকিলা তার শক্তি দ্বারা অনুভব করতে পারে শয়তানটি ছিল প্রচন্ড শক্তিশালী। শক্তির সাথে সাথে নাকিলা প্রচন্ড তাপ এবং প্রতিশোধের স্পৃহা অনুভব করতে পারছিল, যার অর্থ হলো এই অশুভ শক্তিটি প্রতিটি স্টুডেন্টের প্রাণ না নেওয়া পর্যন্ত শান্ত হবে না। এই কথা শুনে আমান্ডা আইয়ুবকে কোনো এক বিশেষ দোয়া পড়তে বলে, তবে আইয়ুব জানায় ওই দোয়াও এই অশুভ শক্তিকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না এবং এটি স্টুডেন্টদেরকে মারার জন্য যে কোনো কিছু করতে পারে। মিউজিক ক্লাসে 3 জন স্টুডেন্ট ভয় পেয়ে লুকিয়ে থাকে। সেখানেও ওই শয়তানের তাণ্ডব ঘটায়। সেখানে শয়তানটি পিয়ানো বাজাতে থাকে এবং গিটার, যত সব মিউজিক বাদ্যযন্ত্র আছে সেগুলো বাজাতে থাকে। ভয় পেয়ে স্টুডেন্টরা দোয়া দুরুদ পড়তে থাকে এবং এটিকে তাদের সামনে থেকে চলে যেতে বলে। ঠিক তখনই ওই অশুভ শক্তিটি একটি কালো ছায়া রূপ নিয়ে তাদের সামনে আসে। তার পরক্ষণেই ওই ছায়াটি 3টি স্টুডেন্টদেরকে মেরে ফেলে। আইয়ুব খুঁজতে থাকে এই অশুভ শক্তিটি কোথা থেকে এসেছে। তাই সে স্কুলে সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে এবং সেখানে সে দেখতে পায় সব স্টুডেন্টরাই পরীক্ষা দিচ্ছিল, তবে একটি সিট ফাঁকা ছিল। তখন আইয়ুব আমান্ডাকে জিজ্ঞেস করে এই পেজটি কেন ফাঁকা এবং এখানে ছিল। তখন আমান্ডা বলে এই সিটটি কারিনা নামের এক মেয়ের, যে কিনা আজ দুপুরেই নিজেকে নিজেই খুন করে ফেলেছে। তখনই আমান্ডা এখানে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। মূলত আমান্ডাও কারিনাকে চিটিং করতে ধরে ফেলে এবং সে কারিনাকে আর কোনো পরীক্ষা দিতে দিবে না বলে সাফ জানিয়ে দেয়। তাই সে পরীক্ষা না দিতে পেরে খুব অসুস্থ হয়ে যায় এবং আমান্ডা কারিনাকে মেডিকেল রুমে পাঠানোর ব্যবস্থা করে। এবং কিছুক্ষণ পর আমান্ডা যখন মেডিকেল রুমে যায় তখন দেখে কারিনা গলায় দড়ি দিয়ে নিজেকে নিজে মেরে ফেলেছে। ফলে কারিনা এবং আইয়ুব বুঝতে পারে এই আত্মাটি আর কারো নয়, ওই কারিনার ছিল, যে কিনা নিজে পরীক্ষা দিতে না পেরে সে প্রতিহিংসায় জ্বলে পড়ে এবং সে কাউকেও পরীক্ষা দিতে দিচ্ছিল না এবং ওই স্টুডেন্টদেরকে মেরে ফেলে কারিনা তার নিজের প্রতিশোধ নিচ্ছিল। তখন আইয়ুব এবং নাকিলা বেরিয়ে পড়ে কারিনার আত্মাকে শান্ত করার জন্য এবং তখন আইয়ুব এবং নাকিলা মিলে সেই মেডিকেল রুমে যায় এবং তারা যাতে নাকিলার দেহটি পর্যবেক্ষণ করতে পারে এবং তাকে শান্তি দিতে পারে সেটি সম্পর্কে তারা বোঝার জন্য। এক পর্যায়ে ল্যাবরেটরিতে কিছু স্টুডেন্ট ভয়ের কারণে লুকিয়ে থাকে এবং হঠাৎ এক স্টুডেন্ট বলে চলো আমরা বাহিরে গিয়ে দেখি। তারা যখন বাহিরে বের হতে যায় তখনই ওই কালো ছায়াটি তাদের আক্রমণ করতে শুরু করে আর সেখানে থাকা সব স্টুডেন্টদেরকে মেরে ফেলে। কারিনা এবং আইয়ুব ওই মেডিকেল রুমে গিয়ে দেখতে পায় সেখানে নাকিলার লাশের জায়গায় অন্য একটি ছেলের লাশ রাখা আছে এবং এটা দেখে তারা আইয়ুব এবং নাকিলা দুজনেই বুঝতে পারে যে কারিনা আগে থেকেই বুঝতে পেরেছে যে আইয়ুব এবং নাকিলা এখানে আসবে এবং তাই
কারিনা তার লাশ এখান থেকে সরিয়ে ফেলেছে। ঠিক তখনই ওই অশুভ শক্তিটি গার্ডের ওপর বশ করে নেয় এবং তার দ্বারা আয়ুব এবং নাকিলাকে মারতে শুরু করে। নিজেদেরকে বাঁচানোর জন্য আয়ুব কিছু ছোড়া পড়তে থাকে এবং একটি শক্তিশালী ছুরি বের করে, যে ছুরিটা সেই গার্ডের মাথায় লাগায় এবং দোয়া পড়তে শুরু করে, যার দরুন কারিনার আত্মা সেই গার্ডের ভেতর থেকে বের হয়ে যায় ঠিকই, কিন্তু সেই গার্ডের শরীর পুরো ঝলসে যায় এবং সেই গার্ডটি মারা যায়। আমান্ডা তখন সিসিটিভি হল রুমে কিছু গন্ডগোল দেখতে পায় এবং তখন আয়ুব এবং নাকিলা আমান্ডার কাছে ফিরে আসে। আমান্ডা আয়ুব এবং নাকিলাকেও দেখায় যে হল রুমের অবস্থা। সেখানে কিছুক্ষণ আগেও কিছু স্টুডেন্ট ছিল, এখন তাদের মধ্যে কেউই ওই হল রুমে নেই এবং এমনকি তাদের মৃতদেহ ওইখানে ছিল না। এবং আমান্ডা ভালোভাবে লক্ষ্য করে ওই উপস্থিত স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট বাহিরের ছিল, যে কিনা তাদের স্কুলের স্টুডেন্ট ছিল না। এবং আয়ুব লক্ষ্য করে ওই মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতে শুরু করে এবং ওই মেয়েটি আচমকাই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং হঠাৎই ওই হল রুমের ক্যামেরাটাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে চিটিং করতে থাকা তার বন্ধু বাসা, আরিয়েল, নালা এবং ইনকা, যারা কিনা এই স্কুলের এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না, তারা এখনো জানেই না তাদের স্কুলে এক শয়তানি অশুভ শক্তি আসর করেছে। পরীক্ষা শেষ হওয়ার পরও এতক্ষণ যাবৎ আটকে থাকে তারা খুব বিরক্ত হয়ে পড়েছে। ফলে শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে পড়ে এবং এই রুম থেকে বেরিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই কারিনার হিংস্র আত্মা ইনকাকে বশভূত করে ফেলে, যার দরুন প্রথমেই ইনকা তাদের পরীক্ষার সেই খাতাগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে এবং বাকি স্টুডেন্টদের উপর আক্রমণ করতে শুরু করে। পাশা এবং আরিয়াল মিলে ইনকাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সবাই ভয় পেয়ে ওই রুম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ইনকা দেয়াল বেয়ে তাদের সামনে এসে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। ফলে এইভাবে এক পর্যায়ে ইনকা নিজেই সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। অপরদিকে আয়ুবরা সেই হল রুমে যায় যেখানে তারা সত্যি কোনো টিচার এবং স্টুডেন্টদেরকে দেখতে পায় না এবং তখনই নাকিলা কারিনার সেই বেঞ্চটি স্পর্শ করে কিছু ভীষণ দেখতে পায়, পরিত্যক্ত বাড়ি দেখতে পায় এবং সেখানে স্টুডেন্ট এবং টিচারদের আটকে রাখা হয়েছে, যাতে নাকিরা বুঝতে পারে এখানে তাদেরকে অশুভ এক আত্মার জগতে নিয়ে যাওয়া হয়েছে। তখনই তারা এক স্টুডেন্টদের চিৎকার শুনতে পায় এবং ওইদিকে দৌড়িয়ে যায়। অন্যদিকে পাশারা ওই রুম থেকে বেরিয়ে যেতে সফল হয়েছিল। এক পর্যায়ে পাশাও ওই অশুভ শক্তির বশভূত হয়ে পড়ে এবং তার বন্ধু এরিয়েলকে গলা চেপে ধরে মারার চেষ্টা করে। তখন তারা পাশার থেকে নিজেদেরকে ছাড়িয়ে একটি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারা পাশাকে বোঝানোর চেষ্টা করে যে তারা বন্ধু ছিল। এবং তখন পাশা এক পর্যায়ে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরে পায় এবং বুঝতে পারে। এক পর্যায়ে পাশাও এই অসহনীয় তাপ সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে ফেলে। সে মারা গিয়েছে এটা বুঝতে পেরে এরিয়েল খুব কান্নায় ভেঙে পড়ে এবং নালা তাকে সান্ত্বনা দেয়। এদিকে আয়ুবরা সেই চিৎকারের আওয়াজ শুনে পিছু করতে করতে স্কুলের পেছনে এসে পড়ে এবং সেখানে তারা এক মেয়েকে পতাকার স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে থাকতে দেখে, যে কিনা বাচ্চাদের জন্য প্রার্থনা করছিল এবং আমান্ডা জানায় এই মেয়েটি হলো কারিনা। তখন আয়ুব আমান্ডাকে বলে সে তো বলেছিল কারিনা মারা গেছে। তখন আমান্ডা বলে সে হয়তো কিছু ভুল দেখেছে, তাই এখন যখন কারিনা সশরীরে বেঁচে আছে তাই আয়ুবকে জানায় আমান্ডাকে নিচে নামিয়ে আনতে এবং নাকিলাও সেটা করে। তবে আয়ুব বুঝতে পারে যে এটা আসল কারিনা নয় এবং তারা নাকিলাকেও সাবধান করে দেয়, কিন্তু আমান্ডা ভাবে সেটা সত্যি কারিনা এবং সে তাকে জড়িয়ে ধরে, কারণ কারিনার মৃত্যুর কারণে সে নিজেকে দোষী মনে করছিল। পরক্ষণে কারিনা তার আসল রূপ দেখাতে শুরু করে এবং এতগুলো স্টুডেন্ট মারা যাওয়ার কারণে সে আমান্ডাকে দায়ী করতে থাকে। সেই সাথে ওই অশুভ শক্তি আয়ুবকে উদ্দেশ্য করে বলে তাদের অনেকদিন পর দেখা হয়েছে, যা শুনে আয়ুব আত্মাটিকে জিজ্ঞেস করে সে আসলে কে এবং সে আত্মাটি বলে সে কি সব ভুলে গিয়েছে। সত্যিই তো তাকে ভোলার কথা না, কারণ একদিন এই আয়ুবই তাকে নরকের দরজায় পাঠিয়ে দিয়েছিল। সেই সাথে আত্মাটি আরো জানায় এই স্কুলের মৃত্যু খেলা এখনো শেষ হয়নি। এই কথা বলে আত্মাটি আবারও কালো ছায়া রূপ ধারণ করে স্কুলের ভেতর প্রবেশ করে। এতে করে আমরা বুঝতে পারি এই শয়তান আয়ুবের পূর্ব পরিচিত ছিল। আয়ুব নিজে এই শয়তানের আসল ঠিকানা অর্থাৎ নরকে পাঠিয়েছিল। অর্থাৎ এতে বোঝা যায় কারিনার ভেতর অন্য কোনো আত্মা প্রবেশ করে কারিনাকে দিয়ে এসব করাচ্ছিল। এর সাথে আয়ুব এটাও বুঝতে পারে স্কুলে কিছু জীবিত স্টুডেন্ট আছে এবং তারা সেই স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য ছুটে যায়।
এবং আরিয়ালদের খুঁজতে খুঁজতে তারা তাদের ওই রুমে এসে পৌঁছায় আয়ুবরা এবং দেখতে পায় সেখানে ইনকার মৃতদেহ। নাকিলা তার শক্তি দ্বারা জানতে পারে এখানে কিভাবে ওই শয়তানি শক্তি ইনকাকে বশ করেছিল। অন্যদিকে এরিয়ালরা নিজেদের বাঁচানোর জন্য স্কুলের পেছন গেট দিয়ে বেরোতে থাকে, যেখানে ওই শয়তানটি কালো ছায়া রূপ নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। এরপর সে নিজের শক্তি দ্বারা এরিয়ালদের উপর আক্রমণ করতে শুরু করে। তখনই আয়ুবরা সেখানে পৌঁছে যায় এবং সে আমান্ডাকে বলে এরিয়ালদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে। পর এরিয়ালরা চলে গেলে ওই শয়তান তার নিজের আসল চেহারা প্রকাশ করে এবং আয়ুবের ওপর আক্রমণ করতে উদ্যত হয়। তার আগেই নাকিলা ওই শয়তানকে আটকিয়ে দেয় এবং তখনই নাকিলা এবং ওই শয়তানের সাথে ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে আয়ুব তার নিজের সেই পবিত্র ছুরিটি বের করে এবং সেটির সাহায্যে শয়তানটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন শয়তানটি উপর থেকে কাঁচ ভেঙে নাকিলাকে আহত করার চেষ্টা করে। তখন তাকে বাঁচাতে গিয়ে আয়ুব নিজেই ওই কাঁচ দ্বারা আহত হয়ে পড়ে এবং একটি বড় কাঁচের টুকরা তার কাঁধে বিঁধে যায়। সেই সাথে ওই ছুরির শক্তির কারণে অশুভ শক্তির আত্মাটিও কিছুক্ষণের জন্য উড়ে যায়। তখন আমান্ডা এবং বাকিরা মিলে আয়ুবকে ক্লাসরুমে নিয়ে যায় এবং তাকে একটি টেবিলের উপর শুয়ে দেয়। তখন আয়ুব জানায় কারিনার শরীরকে এক ভয়ঙ্কর অশুভ শক্তিশালী জিন কন্ট্রোল করছে। এই শয়তান জিনটির নাম হলো ওজাং পাকাং, যেটি মূলত কারিনার উদ্দেশ্যমূলক আত্মাকে পুতুলের মতো ব্যবহার করছে। শুধু তাই নয়, এই শয়তানটিকে আমান্ডাও আগে থেকে চেনে। নিজের মৃত্যু অবধারিত বুঝতে পেরে ওই স্টুডেন্টদেরকে উদ্ধার করার দায়িত্ব নাকিলার কাছে দিয়ে দেয়। সে নাকিলাকে বুঝিয়ে দেয় ওই ওঝাং পাকাং এবং কারিনার আত্মা দুজনকে আলাদা করতে হবে, তাহলেই ওই অশুভ শক্তিটি দুর্বল হয়ে পড়বে এবং তাকে হারানো সহজ হয়ে পড়বে। নাকিলা বুঝতে পারছিল না সে এই কাজটি করতে পারবে কিনা, কিন্তু আয়ুব তাকে আশ্বাস দেয় এবং বলে তাকে এই কাজটি করতেই হবে। সেই সাথে সে সেই শক্তিশালী ছুরিটিও নাকিলাকে দিয়ে দেয়। এবার করতে করতে আয়ুব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নাকিলা আমান্ডার কাছে জানতে চায় কি এই ওজাং পাকাং। তখন আমান্ডা জানায় ওজাং পাকাং হচ্ছে এক মানুষরূপী এক ভয়ানক শয়তান। তখন আমরা অতীতের এক দৃশ্য দেখতে পাই। আমান্ডা যখন ছোট ছিল তার বাড়ি ফেরার পথে সে দেখতে পায় এক লোক বাঁশি বাজাচ্ছিল, আর এই লোকটি হলো ওজাং পাকাং, যার বাঁশির আওয়াজ কোনো স্বাভাবিক আওয়াজ ছিল না। এই বাঁশির আওয়াজ ধারায় ওজাং পাকাং আমান্ডাকে তার নিজের বশবর্তী করে ফেলেছিল। তার ফলে সে আমান্ডাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর আমান্ডাকে এক খাঁচায় বন্দি করে ফেলে। এখানে আমান্ডার মতো আরো অনেক কিশোরী বন্দী ছিল। ওজাং পাখাং ওই খাঁচা থেকে একটি মেয়েকে বের করে আনে এবং খুব নৃশংসভাবে ওই মেয়েটিকে হত্যা করে। আর এইভাবে নিজের কালো জাদুর শক্তি বাড়ানোর জন্য ওজাং পাখাং প্রতিদিন একটি করে কিশোরী মেয়েকে হত্যা করে। এখন পরদিন ওজাং পাখাং আমান্ডাকেও হত্যা করার জন্য নিয়ে যায়। উনি আমান্ডার বাবা গ্রামবাসীদের সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হয় এবং যার সাথে আয়ুবও ছিল। প্রথমে তার জাদুকরি ছুরির মাধ্যমে আমান্ডার হুঁশ ফেরায় এবং তারপর ওজাং পাখাংয়ের সাথে ফাইট শুরু করে। পর্যায়ে ওজাং পাখাং হেরে যায় এবং গ্রামবাসীরা তাকে এক গাছের সাথে ঝুলিয়ে রাখে। এরপর সবাই তার শরীরে আগুন ধরিয়ে তাকে জ্বালিয়ে ফেলে। আগুন জ্বালানোর ফলে তার শরীর তো জ্বলে যায়, কিন্তু তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য এখনো শয়তান রূপে ঘুরে বেড়াচ্ছে। যা শুনে নালা জিজ্ঞেস করে ওজাং পাখাং কি এই স্কুলের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে, যা শুনে আমান্ডা না জানায় এবং বলে এই ওজাং পাখাং আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। আমান্ডার বাবার কারণেই ওজাং পাখাংকে পুরো গ্রামবাসী মেরে ফেলেছিল। এবার নাকিলা ওজাং পাখাংকে মারার জন্য আমান্ডার সাহায্য চায়। নাকিলা আমান্ডাকে ওই কারিনার বেঞ্চে বসতে বলে। তার ফলে আমান্ডা এবং নাকিলা ওই শয়তানের আত্মিক জগতে যেতে পারবে এবং আমান্ডা নাকিলার হাত ধরে এবং দোয়া-দরুদ পড়তে থাকে। এভাবেই তারা সেই ওজাং পাখাংয়ের আত্মিক জগতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা সেই পরিত্যক্ত বাড়িটি দেখতে পায় যেখানে ওজাং পাখাং মেয়েদেরকে বন্দি করে রাখতো। ওই বাড়িতেই সে স্টুডেন্টদেরকে বন্দি করে রেখেছিল। এখানে আমান্ডা এবং নাকিলা সেখানে কারিনার আত্মাটি পড়ে থাকতে দেখতে পায়। তখনই ওজাং পাখাং ওই স্টুডেন্টদের মধ্যে থেকে একজনকে হত্যা করার জন্য নিয়ে আসে। তখনই নাকিলা এবং আমান্ডা তার সামনে চলে আসে এবং নাকিলার সাথে ওজাং পাখাংয়ের ফাইট শুরু হয়ে যায়। কিন্তু ওজাং পাখাংয়ের শক্তির সাথে নাকিলা পারছিল না, যে কারণে এক পর্যায়ে নাকিলা হেরে যেতে শুরু করে। যার ফলে নাকিলাকে বাঁচাতে আমান্ডা ওজাং পাখাংকে পেছন দিক থেকে আক্রমণ করে। ওজাং পাখাং আহত হয়ে যায় এবং তখনই
কারিনার ওই বেঞ্চে আগুন জ্বালিয়ে দেয় এবং এর ফলে উজাং পাখাংয়ের বাড়িতেও আগুন লেগে যায়। এবারে এটাকে পুরোপুরিভাবে ধ্বংস করার জন্য আমান্ডা উজাং পাখাংকে নিয়ে ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ফলে উজাং পাখাংয়ের সাথে আমান্ডাও মৃত্যুবরণ করে। আর এভাবেই নাখিলা এবং বাকি স্টুডেন্টদের সাথে আত্মিক জগৎ থেকে ফিরে আসতে পারে। এভাবে আমান্ডার ত্যাগের ফলে উজাং পাখাংয়ের অশুভ আত্মা বিনষ্ট হয়ে যায় আর স্টুডেন্টদেরও প্রাণ রক্ষা পায়।